আসসালামু আলাইকুম সম্মানিত শিক্ষার্থীবৃন্দ, গেম অফ স্টাডির তরফ থেকে আমি আবির স্যার সকলকেই স্বাগতম জানাচ্ছি এসএসসি ভূগোল ও পরিবেশের আরও একটি গুরুত্বপূর্ণ ক্লাসে। তো মূলত হচ্ছে আমরা তৃতীয় অধ্যায়ে ছিলাম, আর গত ক্লাসটা কিন্তু খুবই বেশি ইম্পর্ট্যান্ট ছিল। তো যারা যারা আমার গত ক্লাসটা মিস করেছেন তারা অবশ্যই হচ্ছে এই ক্লাসগুলো দেখে নেবেন। আর আপনাদের সকলকে হচ্ছে ঈদের শুভেচ্ছা কিন্তু রইল অবশ্যই। আর হচ্ছে আমরা আজকের যে ক্লাসটা আছে সেই ক্লাসটিতে আমরা মূলত হচ্ছে মানচিত্রের গত ক্লাসে স্কেল নির্দেশের পদ্ধতি কিন্তু দেখেছিলাম। তো যারা ক্লাসটি দেখেননি তারা অবশ্যই হচ্ছে প্লেলিস্টে কিন্তু দিয়ে দেওয়া আছে, সবগুলো ক্লাস আমার প্লেলিস্টে সাজানো আকারে আছে। তো আপনারা চাইলে দেখে নিতে পারেন। ওকে, আচ্ছা, তো আজকের ক্লাসে মূলত আমরা জানবো যে মানচিত্রের যে আরো কিছু প্রকারভেদ, অর্থাৎ মানচিত্রের আরো বিষয়গুলো কিন্তু আছে, অর্থাৎ বৃহৎ, ক্ষুদ্র, তারপরে আবার হচ্ছে এর ভিতরেও কিন্তু আরো অনেক মানচিত্র আছে। তো এখান থেকে আপনার পরীক্ষায় কিন্তু নৈবেত্তিক এবং হচ্ছে জ্ঞানমূলক টাইপের প্রশ্নগুলো আসতে পারে, এবং অনেক ক্ষেত্রে হচ্ছে সৃজনশীল প্রশ্ন কিন্তু থাকতে পারে। ঠিক আছে, তো এই বিষয়গুলো অবশ্যই আপনার জানা উচিত, যার কারণে হচ্ছে আজকের ক্লাসটাও অনেক বেশি ইম্পর্টেন্ট হবে আপনাদের জন্য। আর যাদের যাদের ভূগোলে প্রবলেম আছে তাদের তো অবশ্যই বলবো, আমি অবশ্যই মনোযোগ সহকারে আপনারা ক্লাসগুলো করার চেষ্টা করবেন ইনশাল্লাহ। আমি চেষ্টা করব খুব ডিটেলস আকারে আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার। আর তারপরে যদি কোনো সমস্যা হয় কমেন্টে ইনশাল্লাহ আপনাদের সমস্যাগুলো জানাবেন, ইনশাল্লাহ আমি চেষ্টা করব আপনাদের সমস্যাগুলো সমাধান করার। আচ্ছা, তো আজ আমরা জানবো মূলত মানচিত্রের প্রকারভেদ, অর্থাৎ মানচিত্র আরো কত কত ধরনের থাকতে পারে সেই বিষয়টা নিয়েই জানবো। আচ্ছা, নর্মাল ভাবে যদি আমরা বলি যে বিষয়বস্তু অনুসারে, এটা খুবই গুরুত্বপূর্ণ, এই লাইনটা অবশ্যই খেয়াল রাখবেন। আর মানচিত্রের বেসিক বিষয় সম্পর্কে আমি কিন্তু প্রথম ক্লাসে অলরেডি বুঝিয়ে দিয়েছি, তো আশা করি এটা সকলেই এই পর্যায়ে এসে সকলেই জানবেন। ওকে, তো মানচিত্রে নর্মাল ভাবে এই যে বিষয়বস্তুর অনুসারে মানচিত্রকে আবার কত ভাগে, দুই ভাগে কিন্তু ভাগ করা হয়েছে। ঠিক আছে, আচ্ছা। আর নর্মাল ভাবে এই যে স্কেল অনুসারে আবার হচ্ছে দুই ভাগে ভাগ করা হয়েছে, এই যে বৃহৎ স্কেল আর একটা হচ্ছে কি ক্ষুদ্র স্কেল। বোঝা গেছে? ওকে, এখানে আর তেমন কিছু গুরুত্বপূর্ণ না। আর পরবর্তীতে যেটা আছে, অর্থাৎ এই বিষয়গুলো অবশ্যই মনে রাখবেন আপনারা, আর এই লাইনটাও হাইলাইট করে রাখবেন, অর্থাৎ উপস্থিত বিষয়বস্তু হিসাবে মানচিত্রকে আবার কি দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে কি গুণগত মানচিত্র আর একটা হচ্ছে পরিমাণগত মানচিত্র। আচ্ছা, গুণগত এবং পরিমাণগত মানচিত্রটা কি এটা একটু বুঝিয়ে দিই আপনাদেরকে। বলা হচ্ছে যে গুণগত মানচিত্রটা হচ্ছে ভূতাত্ত্বিক মানচিত্র। ভূতাত্ত্বিক মানে নর্মাল ভাবে আপনারা জানেন যে ভূপৃষ্ঠের বিষয়গুলোকে উল্লেখ করা হয়েছে। ওকে, অর্থাৎ পৃথিবীর অভ্যন্তরীণ বিষয়গুলো। আচ্ছা, পরবর্তীতে হচ্ছে ভূস্থানিক যে মানচিত্র, অর্থাৎ কোনটা কোথায় আছে এ বিষয়ে। এরপর ভূমিরূপ মানচিত্র, অর্থাৎ মাটির যে প্রকৃতি সেটা কেমন, কারণ আমরা জানি যে মাটির অনেক টাইপের কিন্তু আছে। বিশেষ করে যারা 9-10-এর মাটি, যারা মাটির একটা অধ্যায় কিন্তু আছে, আমার ঠিক অধ্যায়টা খেয়াল নেই, আপনারা অবশ্যই সকলে জানবেন বিষয়টা। এটা হচ্ছে ভূরূপের যে মানচিত্র যেটা আছে, ভূমিরূপের, অর্থাৎ মাটির যে স্তর, তারপরে হচ্ছে আপনার মাটির প্রকৃতি যেটা আছে। ঠিক আছে, আবার মৃত্তিকা মানচিত্র, দেয়াল মানচিত্র, এরকম অনেক মানচিত্রগুলোই হচ্ছে কি আপনার গুণগত মানচিত্র। আর পরিমাণগত মানচিত্রগুলো কি কি? পরিমাণগত মানচিত্র হচ্ছে জনসংখ্যা বন্টন, তারপরে জনসংখ্যার ঘনত্ব। জনসংখ্যার ঘনত্ব মানে আপনারা মোটামুটি সকলেই জানেন, বাট তারপরে যদি না জেনে থাকেন, জাস্ট সিম্পল ভাষায় বলে দিই, জনসংখ্যার ঘনত্ব হচ্ছে প্রতি বর্গ কিলোমিটারে যে পরিমাণ মানুষ বা লোক বাস করে। ঠিক আছে, একটা দেশের বা নির্দিষ্ট কোনো স্থানেরও হইতে পারে। ওকে, তো সমস্যা নেই, জনসংখ্যা ঘনত্ব এই ব্যাপারে যদি কেউ না বুঝে থাকেন সমস্যা নেই, এটা নিয়ে আলাদা একটা অধ্যায়ই আছে, সেখানে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব। আচ্ছা, তো এই বিষয়গুলোই আপনার থাকবে হচ্ছে কি পরিমাণগত মানচিত্র। তো উদাহরণগুলো আপনারা একটু পড়ে নিয়েন, কারণ এখান থেকে অনেক সময় এমসিকিউ থাকতে পারে। এবারে আমরা একটু আসতেছি যে কার্যের উপর ভিত্তি করে যে মানচিত্রকে কয়েকটা ভাগে ভাগ করা হয়েছে। তো সেটার ক্ষেত্রে আমাদের যেগুলো গুরুত্বপূর্ণ, সবার ফার্স্টেই হচ্ছে আমাদের কি ক্যাডাস্ট্রাল বা মৌজা মানচিত্র। ঠিক আছে, এটা অনেক গুরুত্বপূর্ণ। তো অনেকের আপনারা হয়তো আপনাদের মুরব্বীদের কাছ থেকেও কিন্তু ওই মৌজা বিষয়টা অনেক শুনেছেন, বা বিশেষ করে যারা গ্রামের পরীক্ষার্থী যারা রয়েছেন, একটু মানে প্রত্যন্ত অঞ্চলে যারা যারা শিক্ষার্থী রয়েছেন, তারা এই বিষয়টা সম্পর্কে একটু ভালো জানার কথা, মৌজা মানচিত্র। তারপরে হচ্ছে আমরা একটু বিস্তারিত আলোচনা করি। তো বলা হচ্ছে যে ক্যাডাস্ট্রাল শব্দটি এসেছে নর্মালি এই যে ফ্রেঞ্চ শব্দ ক্যাডাস্ট্রে। ঠিক আছে, ক্যাডাস্ট্রে শব্দ থেকে, যার অর্থ কি রেজিস্টারকৃত নিজের সম্পত্তি। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে এই মানচিত্রটা মূলত কি কারণেই বা কি কাজে ব্যবহার করা হয়।
ঠিক আছে, হ্যাঁ ঠিকই ধরেছেন। এই কাজটা মূলত এই মানচিত্রগুলো ব্যবহার করা হয় নর্মালভাবে এই যে সাধারণ কোনো রেজিস্টার্ডকৃত জমি বা বিল্ডিং বা মালিকানার সীমানা এগুলো চিহ্নিত করার জন্য, অর্থাৎ জমিটা আপনার বা বাড়ির কতটুকু সীমানা আছে, কতটুকু মানে কত বিঘা জমি, এই সেই এইগুলো বিষয়ে আপনার কি মৌজা মানচিত্র বা ক্যাডাস্ট্রাল মানচিত্রতে উল্লেখ থাকে। ঠিক আছে, তো আশা করি বুঝতে পেরেছেন। আর যে আমাদের দেশে আমরা মৌজা মানচিত্রগুলো দেখতে পাই সেগুলো আসলে কি ক্যাডাস্ট্রাল মানচিত্র। আর এই মানচিত্রের মাধ্যমে হিসাব করে সরকার ভূমির মালিক থেকে কর নিয়ে থাকে। ঠিক আছে, তো আশা করি বুঝতে পেরেছেন। তো যারা যারা হচ্ছে জমির মালিক যারা রয়েছেন এগুলো থেকেই হচ্ছে রাষ্ট্র আপনার জমির পরিমাপ জমির পরিমাপ মূলত ক্যালকুলেট করে ওই অনুযায়ী কর ধার্য করে। করের বিষয়টা সবার ক্ষেত্রে সেম নাও হইতে পারে, কারণ জায়গা তারপর সুযোগ সুবিধা ভেদেও কিন্তু কর কম বেশি থাকে। ঠিক আছে, তবে এই মানচিত্রগুলো থেকেই আপনার সরকারের পক্ষে অনেক ইজি হয়। আচ্ছা, এই মানচিত্রের সবচেয়ে বড় উদাহরণ হলো আমাদের গ্রামের মানচিত্রগুলো। ঠিক আছে, আচ্ছা, তো এই জন্যই আমি বলেছিলাম যে যারা যারা হচ্ছে গ্রাম অঞ্চলে যারা রয়েছেন বা প্রত্যন্ত অঞ্চলে তারা এই বিষয়টা সম্পর্কে আরো ভালোভাবে জানবেন। আচ্ছা, যেগুলো মার্ক আমি করেছি তারা অবশ্যই হচ্ছে হাইলাইটার দিয়ে অবশ্যই বইটা এই অংশটুকু মার্ক করে দিবেন, কারণ এগুলো অনেক গুরুত্বপূর্ণ হবে। ঠিক আছে, আচ্ছা, তো এবার আমরা পরবর্তী যে মানচিত্র আছে সেটাকে আমরা চিহ্নিত করব, সেটা হচ্ছে ভূস্থানিক যে মানচিত্র। আচ্ছা, এটা অবশ্যই ভালো করে আপনারা পড়বেন, কারণ ক্যাডাস্ট্রাল বা মৌজা মানচিত্র অনেক সময় সৃজনশীল বড় প্রশ্নেতেও কিন্তু আসে। ঠিক আছে, যার কারণে একটু বিস্তারিত পড়ার চেষ্টা করবেন। ঠিক আছে, আচ্ছা, তো ভূস্থানিক মানচিত্র যেটা অর্থাৎ টপোগ্রাফিক যে ম্যাপ সেটা হচ্ছে কি ভূস্থানিকের আরেক নাম হচ্ছে স্থানীয় বৈচিত্র্য সূচক মানচিত্র। তো আরে অপর নামগুলো যেগুলো আছে এগুলো অবশ্যই আপনারা ভালো করে পড়বেন, তাহলে এটা আপনাদের জন্য অনেক বেশি ভালো হয়। আচ্ছা, এখানে মূলত এই যে সাধারণত এর মধ্যে যে প্রাকৃতিক এবং সাংস্কৃতিক দুই ধরনের উপাদান দেখতে পাওয়া যায়। এই ধরনের মানচিত্রের স্কেলে একবারে ছোট না হলেও মৌজা মানচিত্রের মতো কি না বৃহৎ নয়। আর এই মানচিত্রতে কি জমির সীমানা দেখানো হয় না। আর ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য যেমন এই যে পাহাড়, মালভূমি, সমভূমি, নদী, উপত্যকা, হ্রদ, ঠিক আছে, এগুলো নর্মাল ভাবে দেখা হয়। আর সাংস্কৃতিক বৈচিত্র্য যেমন রেলপথ, হাটবাজার, তারপরে পোস্ট অফিস, সরকারি অফিস, খেলার মাঠ, মসজিদ, মন্দির ইত্যাদি বিষয়গুলো নর্মাল ভাবে ভূস্থানিক মানচিত্র। আপনারা মোটামুটি এই নাম শুনে হয়তো বুঝে গিয়েছেন যে ভূস্থানিক মানে কি। অর্থাৎ মাটির উপরে যেগুলো নর্মাল ভাবে স্থাপত্য গড়ে ওঠে, পাশাপাশি হচ্ছে মাটি পানি এগুলো মিলে, অর্থাৎ ভৌগোলিক বিষয়গুলোই নর্মাল ভাবে এখানে উল্লেখ করা হয়েছে। ওকে, তবে হ্যাঁ এই দুইটার মধ্যে অবশ্যই আপনারা ক্যাডাস্ট্রাল বা মৌজা মানচিত্র এইটা অনেক ভালো করে পড়ে যাবেন, কারণ পরীক্ষায় সবচাইতে বেশি আপনার এটাই আসে। ঠিক আছে, ওকে, আচ্ছা, তো এটা অবশ্যই অনেক ইম্পর্টেন্ট রইলো, অবশ্যই এটা ভালো করে পড়বেন দুইটার মধ্যে। আর নর্মাল ভাবে এই যে এখানে ভূস্থানিক যে মানচিত্র এটার একটা নমুনাও কিন্তু দেওয়া হয়েছে, তো চিন্তার কোনো কারণ নেই, এটার চিত্রটা আপনাদের আঁকতে হবে না। তো জাস্ট এখানে উল্লেখ করে দেওয়া হয়েছে। ঠিক আছে, এই যে মানে পীরের চক, তারপরে হচ্ছে আপনার মাধববাগ, ঠিক আছে, এখানে বিভিন্ন ধরনের ভূস্থানিক যে মানচিত্র যেগুলো আছে। ঠিক আছে, ওকে, তো এর পরবর্তীতে আমরা আসি সেটা হচ্ছে দেয়াল মানচিত্র যেটা। হ্যাঁ, এটা অনেক সময় এটা অধিকাংশ ক্ষেত্রে নৈবেদিকটাইতে একটু বেশি আসে। তো নর্মাল ভাবে দেয়ালের মানচিত্র যেগুলো আছে অনেক ক্ষেত্রে আপনারা দেখবেন ইভেন আপনাদের স্কুল কলেজেও কিন্তু এই টাইপের মানচিত্র কিন্তু থাকতে পারে। ঠিক আছে, অর্থাৎ নর্মাল ভাবে আমরা দেয়ালে যে মানে মানচিত্রগুলো যেগুলো মানে আটকে রাখি, দেয়ালে টাঙিয়ে রাখি, সেগুলোকে নর্মাল ভাবে বলা হচ্ছে অর্থাৎ ওয়ার্ল্ড ম্যাপ মানে ওয়াল ম্যাপ, সরি, ওয়াল ম্যাপটা যেটা হচ্ছে যে দেয়ালের মানচিত্র তৈরি করা হয় সাধারণত এই যে শ্রেণীকক্ষে ব্যবহার করার জন্য। তো এটা অনেক ক্ষেত্রে এইভাবেই পরীক্ষায় আসে যে কোন মানচিত্রটা আপনার স্কুল কলেজে বা শিক্ষা প্রতিষ্ঠানে ব্যবহার করা হয়। ঠিক আছে, শুধুমাত্র শিক্ষা প্রতিষ্ঠান না, অনেক জায়গায় কিন্তু ব্যবহার করা হয়ে থাকে। তো প্রাতিষ্ঠানিকের ব্যবহার করা হয় প্রতিষ্ঠানের ক্ষেত্রে, এটা এই দেয়াল মানচিত্রই কিন্তু হবে যে সারা বিশ্বকে অথবা কোনো গোলার্ধকে এই মানচিত্রের মধ্যে প্রকাশ করা হয়। আবার ওই যে আপনারা গোল টাইপের মানচিত্র অবশ্যই দেখবেন ওই যে পৃথিবীর মতো, ঠিক আছে, গোল। আচ্ছা, ওই বিষয়টাও কিন্তু বলা হচ্ছে যে দেয়াল মানচিত্রে আমাদের চাহিদার মতো একটি দেশ বা এক একটি উপমহাদেশ আলাদাভাবে প্রকাশ করা হয় অথবা ছোট স্কেলে। ঠিক আছে, আর এই দেয়াল মানচিত্রের স্কেল ভূস্থানিক মানচিত্রের চেয়ে ছোট, কিন্তু ভূচিত্রাবলী মানচিত্রের চেয়ে বড়। ঠিক আছে, তো আশা করি বুঝতে পেরেছেন। এখানে একটা নমুনা কিন্তু দেওয়া হয়েছে দেয়াল মানচিত্রের।
আচ্ছা, এবারে আসি আমরা ভূচিত্রাবলী বা অ্যাটলাস মানচিত্র যেটা সেটাতে। ওকে, ভূচিত্রাবলী বা অ্যাটলাস মানচিত্রটা কি সেটা একটু আমরা দেখে নেই। বলা হচ্ছে যে মানচিত্রের সমষ্টিকে ভূচিত্রাবলী বা অ্যাটলাস বলা হয়। মানচিত্রের যে সমষ্টি মানে সব মানচিত্র মিলায়া, ঠিক আছে? ওকে, সব মানচিত্রের যোগফলকে। আর এই মানচিত্র সাধারণত দুইটি খুব ছোট স্কেলে করা হয়, আর এটি প্রাকৃতিক, জলবায়ুগত, তারপরে অর্থনৈতিক অবস্থার উপর ভিত্তি করে পৃথিবীর বিভিন্ন স্থানের অভাবের রং, এরপর বৈশিষ্ট্য বোঝানো হয়। শুধু পাহাড়ের চূড়া, এরপর গুরুত্বপূর্ণ নদী, রেলওয়ের প্রধান রাস্তা বোঝানোর জন্য প্রতীক দেওয়া হয়। আর কিছু কিছু ভূচিত্রাবলী ওই যে প্রতিভু অনুপাতের যে স্কেল, যেটা আগের ক্লাসে আমরা আলোচনা করেছিলাম, সেই স্কেলেও কি হয়, পরিমাপ করা হয়। ঠিক আছে, তো আশা করি বুঝতে পেরেছেন। আর এগুলো তেমন একটা ইম্পর্টেন্ট না, নর্মালভাবে যেগুলো আমি পড়িয়েছি সেগুলো থেকে আপনারা যদি ভালো করে পড়েন তাহলেই কিন্তু আপনাদের পরীক্ষায় ইজিলি কমন পড়বে। আর অবশ্যই একটা বিষয় বলতে চাই, সেটা হচ্ছে আপনারা আপনাদের 39 পৃষ্ঠায় যেই চিত্রগুলো আছে, ঠিক আছে, এই চিত্রগুলো অবশ্যই একটু দেখে নেবেন, একটু ভালো করে চোখ বুলাবেন, ঠিক আছে, মুখস্থ করার দরকার নেই। কারণ অনেক সময় দেখা যায় পরীক্ষায় এই টাইপের প্রশ্নগুলো কিন্তু আছে। ঠিক আছে, পরীক্ষায় হচ্ছে আপনার এই টাইপের চিত্র অঙ্কন করে দিবে, বলবে যে চিত্র চিহ্নিত যে অংশটুকু সেটাকে নর্মালি কি বলে। এই যে দুইটা সমান সমান লাইন থাকলে এটা পাকা রাস্তা, তারপরে কাঁচা রাস্তা কোনটা, এই যে হালকা হালকা পানির মতো যদি থাকে দুইটা তাহলে হচ্ছে কি কাঁচা রাস্তা। এরপর জেলা সীমারেখা হচ্ছে কি আপনার এরকম যদি থাকে, ঠিক আছে। আচ্ছা, আবার এই যে আন্তর্জাতিক সীমারেখা অবশ্যই কি থাকবে, এরকম থাকবে। এরপর আপনার ব্রড গেজ রেল লাইন যেটা, ঠিক আছে, ডুয়াল গেজ রেল লাইন এরকম থাকবে। তো আপনারা অবশ্যই এটা একটু দেখে নিন, হ্যাঁ, বিশেষ করে রাস্তার ক্ষেত্রটা অনেক বিশেষ করে আসে। আবার অনেক সময় আপনার এটাও আসতে পারে, অনেক সময় এই যে সেতুরটা আসে বেশি, হ্যাঁ। তো অবশ্যই বিষয়গুলো খেয়াল রাখবেন। আর এটা হচ্ছে পর্বত, বাঁধ, ঠিক আছে। তো এইগুলো একটু চিত্রগুলো আপনারা একটু খেয়াল করবেন 39 পৃষ্ঠায় যেগুলো আছে, কারণ বলা যায় না, এগুলো আপনাদের এমসিকিউতে থাকতে পারে যে কোনো একটা, ঠিক আছে। আচ্ছা, লাইট হাউস, এই সেই গাছ, এখানে অনেক কিছুই আছে। তো এই ছিল এখনকার ক্লাস। ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে হচ্ছে আমরা স্থানীয় সময় এবং প্রমাণ সময়ের ব্যাপারে জানবো। ওকে, এখন বলতে পারেন যে স্যার আমরা তো দ্বিতীয় অধ্যায়ে স্থানীয় সময় প্রমাণ সমান করেছি, তো এখন আবার কেন? আচ্ছা, স্থানীয় সময় প্রমাণ সমান কেন, কারণ হচ্ছে সেখানে আমরা জাস্ট বেসিক বিষয় সম্পর্কে জেনেছিলাম, কারণ হ্যাঁ ওইটাও কিন্তু গুরুত্বপূর্ণ আছে, কারণ সেখানে স্থানীয় সময় প্রমাণ সময় কিভাবে কাজ করে, কিভাবে কি হয় সেগুলো নিয়ে কিন্তু আলোচনা করেছিলাম। এই ক্লাসে মূলত আমরা স্থানীয় সময় প্রমাণ সময় এটা তো হবেই, পাশাপাশি তারও পরবর্তী ক্লাসে আমরা স্থানীয় সময় এবং প্রমাণ সময় কিভাবে বের করতে হয় সেটাও আমরা দেখব, ঠিক আছে। ওকে, কারণ তৃতীয় অধ্যায়ের শুরুতেই কিন্তু আমি বলে রেখেছিলাম প্রথম ক্লাসেই যে এই ক্লাসে কিন্তু অবশ্যই আপনার স্থানীয় সময় প্রমাণ সময়ের ম্যাথ আছে, অর্থাৎ দ্রাঘিমা যে রেখাটা আছে সেটার উপর কেন্দ্র করে কিছু অঙ্ক রয়েছে সময়ের ভিত্তিক, ঠিক আছে। তো সেগুলো চিন্তার কারণ নাই, এগুলো আমরা ইজি আছে ম্যাথগুলো, তো আমি ইজি ভাবে আপনাদেরকে এক্সপ্লেন করে দিব। তার আগে অবশ্যই স্থানীয় সময় প্রমাণ সময়টা আরো ইজি ভাবে আপনাদেরকে ব্যাখ্যা করার প্রয়োজন আছে বলে আমার কাছে মনে হয়। আর চিন্তার কোনো কারণ নাই, ইনশাল্লাহ আমরা পরবর্তী ক্লাসে হচ্ছে এই বিষয়টা নিয়ে আলোচনা করব, আর তার পরবর্তী ক্লাস থেকে আমরা অঙ্কতে চলে যাব। ওকে, আচ্ছা, তো এই ছিল এখনকার ক্লাস। আর যারা যারা আমাদের সাথে ফেসবুকে জয়েন করতে চান, ফেসবুকে লাইক ফলো দিয়ে রাখতে চান, তারা হচ্ছে আমাদের স্ক্রিনে দেওয়া যেই ঠিকানা আছে সেখানে আপনারা লাইক ফলো দিয়ে আমাদের সাথেই থাকতে পারেন ইনশাল্লাহ, কারণ ফেসবুকে আমাদের কিন্তু টাইম টু টাইম আপডেট কিন্তু দিয়ে দেওয়া থাকে। আর যারা যারা এসএসসি 2026 ব্যাচের পরীক্ষার্থী রয়েছেন তাদের জন্য কিন্তু অনলাইন এমসিকিউ এক্সামের আয়োজন কিন্তু করা হয়েছে। তো যারা যারা আগ্রহ আছেন অবশ্যই আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। ওকে, তো আজ তাহলে আমি আবির স্যার এখান থেকেই বিদায় নিচ্ছি।